দর্শক, দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আজ আমরা আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও লোয়াবের সহ সভাপতি হুমায়ুন রশিদ। স্টার বিজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতির পর থেকে দেশে একটি জ্বালানি সংকট রয়েছে। আমরা তেল, গ্যাস কিংবা অন্যান্য সব সেক্টরে আমরা এই সংকটটি দেখতে পাচ্ছি। এই পরিস্থিতি আসলে এখন তো অনেকটা কেটে গিয়েছে, যুদ্ধ অবস্থা কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। এরপরেও একটি জ্বালানি সংকট রয়েছে, এর প্রভাব আসলে দেশের ব্যবসা বাণিজ্যে কী পড়তে পারে? মোটা দাগে যেটা বলা যায় যে বাংলাদেশে কিন্তু আমাদের এখানে অভাব পড়েছে, বিকজ আমাদের বাফার স্টকটা নাই। জ্বালানি যে এনার্জি যে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, প্রোডাক্ট, কিংবা যেটা মানুষের যে সভ্যতা, চলমান জীবনযাপন সব কিছুর সাথে কিন্তু এই এনার্জি সিকিউরিটিসটা রিলেটেড। এর জন্য সবসময় করতে হয় প্রত্যেকটা জাতি তাদের একটা বাফার স্টক এনার্জি সিকিউরিটিটাকে অ্যাড্রেস করে। আমরা কিন্তু অনেক আগে থেকে এটাকে প্রায়োরিটাইজ করি নাই কেন? বিকজ আমরা আমাদের যে আভ্যন্তরীণ যে জ্বালানি সম্পদ আছে সেটাকে আমরা এক্সপ্লোর করি নাই, না অনশোর না অফশোর। এটার জন্য কিন্তু আমরা আজকে এই সাফারিংসটা আমাদের জন্য হচ্ছে। শুধু আমরা না, সারা বিশ্বে কিন্তু হচ্ছে। ওর ভিতরে আমরা একটা দেশ। আপনি যদি বলেন যে এখন যেটা মূলত সরবরাহ অনেকটা স্টেবল হয়েছে, কথাটা ঠিক না। আপনার 21% জ্বালানি হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হয়, কিন্তু একের পর এক জাহাজ তো এসে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। এটা সরকার কিন্তু একটা বুদ্ধিমত্তার কাজ করেছেন। ওনারা কিন্তু দাম দেখেন নাই, না দেখে ওনারা এই জ্বালানি সরবরাহটাকে নিশ্চিত রাখার জন্য ওনারা কিন্তু বেশি দামে জ্বালানি কিনছেন, মানে স্পট মার্কেট থেকে। স্পট মার্কেটের দাম একরকম, আবার টার্মের দাম আর একরকম। আমাদের দুইটা মার্কেটে কিন্তু এই প্রাইসিংটা সবসময় ডিটারমিন করে। স্পট মার্কেটটা হচ্ছে সবসময় ভ্যারিয়েবলস। আপনার যখন টার্মে কেনেন তখন কিন্তু আর ভ্যারিয়েবলস থাকে না। কিন্তু স্পট মার্কেটে 50% কেনা হয় সরকার জ্বালানি কেনেন, আর 50% ওনারা টার্মে কেনেন। এটা সবাই কেনে, সারা পৃথিবীর বাইং প্যাটার্নটাই এরকম। তো আপনার সরকার একটা জিনিস কিন্তু খুব ভালো কাজ করেছে, যেটা অ্যাড্রেস করতে পেরেছে। জ্বালানির যে আমরা পাচ্ছিলাম, যে কি আমরা পেট্রোল পাচ্ছিলাম, অকটেন পাচ্ছিলাম, কেরোসিন পাচ্ছিলাম, ডিজেল পাচ্ছিলাম, ইভেন গ্যাস সরবরাহটাও কিছুটা হলেও ছিল। এটা একটা মানে ভালো দিক। আরেকটা ভালো দিককে পাশাপাশি একটা সমালোচনাও করতে হয়, যেটা হচ্ছে সরকারের একটা বড় স্টোরেজ ফ্যাসিলিটিস আছে। অফশোর একটা স্টোরেজ ফ্যাসিলিটিস আছে মহেশখালীতে। এটা কিন্তু ওএনএম এই অপারেশন মেনটেন্যান্স কন্ট্রাক্টটা সরকার দিতে পারেন নাই। এটা কিন্তু গত 18 মাসেও দিতে পারেন নাই। কিন্তু প্রজেক্ট হয়ে আছে যেখানে আমরা ডিজেল স্টোরেজ করতে পারি এবং অন্যান্য অপরিশোধিত তেলও আমরা স্টোরেজ করতে পারি, যেটা আমরা করি নাই। না করাতে এই যে সাফারিংসটা এসছে, সেটা মহেশখালী সেই স্টোরেজ ক্যাপাসিটি কি আসলে প্রস্তুত ছিল না? স্টোরেজ প্রস্তুত ছিল, মানে এটা সিওডি বলা হয়, কমার্শিয়াল অপারেশনাল ডেট। এই সিওডি হয়ে গেছে, কমার্শিয়ালি এটা অপারেশনাল হয়ে গেছে, কিন্তু এটার অপারেশন মেনটেন্যান্স করার জন্য যে কন্ট্রাক্ট করতে হয়, এই কন্ট্রাক্টটা সাইন করে নাই সরকার। এটা গত 18 মাসে যে সরকার ছিলেন, ওনারা এটাকে আরও বেশি কন্ট্রাক্টগুলোকে টার্মিনেট করেছেন। এটা সাফারিংস কিন্তু আজকে হচ্ছে। আমি আপনাকে বলি, আমাদের জন্য মেজর যে রিফাইনারিজ, আমাদের দেশে অনেকগুলো রিফাইনারি আছে প্রাইভেট সেক্টরে, ইভেন সরকারের কাছেও, যেটা হচ্ছে কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্টস। এই দিয়ে কিন্তু আমরা পেট্রোল, অকটেন, কেরোসিন এটা পেয়ে থাকি। ডিজেলটা খুব কম পরিমাণ পেয়ে থাকি। আমাদের ইস্টার্ন রিফাইনারিকে আমাদের এক্সটেনশন করার পরিকল্পনা ছিল, প্রত্যেকটা সরকার বসছে, কিন্তু এটা ধরেন 60 বছরের পুরনো, যেটা এখন টেকনোলজিক্যালি ওল্ড হয়ে গেছে। এটা কি মডার্নাইজ করা উচিত ছিল, করা হয় নাই। অনেকবার এটা নিয়ে ফ্রেঞ্চ গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করা হয়েছে, কিন্তু কন্ট্রাক্ট সাইন আর হয় নাই। না হওয়াতে যেটা হয়েছে যে আমাদের নিশ্চয়তা, আমাদের জ্বালানি নিশ্চয়তাটা এখানে এফেক্টেড হয়েছে। এর চেইন এফেক্টগুলো এসে পড়েছে। চেইন এফেক্টের ভিতরে কি? মানুষের চলমান জীবন, হাসপাতাল, আপনার টেলিভিশন সেন্টার, আপনার স্কুল, বাচ্চাদের লেখাপড়া, সবগুলোর উপর চেইন এফেক্ট এসছে। সবচেয়ে বড় চেইন এফেক্ট যেটা পড়েছে সেটা হচ্ছে রপ্তানিযোগ্য শিল্প। রপ্তানিযোগ্য শিল্পের মধ্যে সবচেয়ে বড় যেটা হয়েছে যে এখন পাওয়ার নাই, না পাওয়ার থাকাতে মানুষ ডিজেল জেনারেটর দিয়ে তারা তাদের ফ্যাক্টরি চালাচ্ছে, সে ডিজেল সরবরাহ বিঘ্নিত হয়েছে। তবে এটা অচিরেই মনে হয় ভালো হবে,
ভালো হওয়ার জন্য সরকারের প্রচেষ্টা আছে, এটা প্রশংসার দাবি রাখি। কষ্ট বেড়ে যাচ্ছে কোম্পানিগুলো। এটা কস্টের চাইতে অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন আমাদের আপৎকালীন সময়ে কস্ট বেড়ে যাচ্ছে এবং সরকার এটাকে দাম কমাতে বাধ্য। এটা যদি যখনই স্টেবল হয়ে যাবে, যখন হরমুজ প্রণালী দিয়ে আমাদের ধরেন জ্বালানি আসবে, আমাদের যে কোনো জ্বালানি, গ্যাস হতে পারে কিংবা পরিশোধিত জ্বালানি হতে পারে, অপরিশোধিত জ্বালানি, এটার আমাদের দেশের মতো দেশগুলো আমরা এই জিসিসি কান্ট্রিজগুলোর উপরে ডিপেন্ডেন্ট। এটা ইরাক হতে পারে, এটা ওমান হতে পারে, এটা সৌদি আরবিয়া হতে পারে, এটা কাতার হতে পারে, যেসব দেশগুলো এখন অ্যাবসোলুটলি এফেক্টেড। এখন কতদিনে তারা আবার ব্যাক অন ট্র্যাক হবে, এটাই হচ্ছে প্রশ্ন। যদি ব্যাক অন ট্র্যাক হয় তাহলে জ্বালানির দাম কমে আসবে এবং যুদ্ধ যদি থেমে যায়, নেগোসিয়েশন যদি হয়ে যায়, তাহলে আমরা আশা করছি আমাদের মতো দেশ, শুধু আমরা না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আজকে জ্বালানি নিয়ে মারামারি হচ্ছে। আজকে আপনি যদি ফিলিপিন্সে দেখেন, যেখানে জ্বালানি নিয়ে তারা একটা এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে। ফলে এই ধরনের চ্যালেঞ্জগুলো সারা বিশ্বে আমরা আজকে কিন্তু পাচ্ছি। বাংলাদেশেও কিন্তু চ্যালেঞ্জ একদমই কম না, কারণ যারা জ্বালানি নিচ্ছেন তারা কিন্তু দীর্ঘ ভোগান্তি পার করে এখানে আসছেন। আরেকটি বিষয় আমি বলছি, আপনি যেমনটা বলছিলেন যে হয়তো পরিস্থিতি ঠিক হয়ে গেলে বাংলাদেশের জ্বালানি তেলের দাম কিংবা জ্বালানি যে দাম বেড়েছে সেটা আবার কমে যেতে পারে। ইতিহাস তো আসলে তেমনটা বলে না, একবার জ্বালানি তেলের দাম বাড়লে সেটা কখনোই কমে না। সেটা আসলে কীভাবে বলবেন? এই জ্বালানিটা কন্ট্রোল করে সরকারের বিপিসি। সরকার কিন্তু প্রফিট করে, যখন প্রফিট করে কিন্তু তখন সরকার এটাকে আনডিসক্লোজড রাখে। ওইখান থেকে একটা ফান্ড নিয়ে কিন্তু এনার্জি ডেভেলপমেন্ট ফান্ড বলে একটা ফান্ড ক্রিয়েট করার কথা ছিল, ওই টাকাটা নিয়ে নিয়েছে আপনার এই কোভিড সময় অনেক বড় একটা অ্যামাউন্ট অফ মানি। এই জিনিসটা যদি না হতো, তাহলে এই আপদ যদি না আসতো, বিশেষ করে যে কোভিড যদি না আসতো, তাহলে কিন্তু এই টাকাটা দিয়ে কিন্তু স্থানীয় যে আমরা জ্বালানি সরবরাহ এবং স্থানীয় ভাবে যে ড্রিলিংগুলা আমরা চালিয়ে যেতে পারতাম, তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতা খুব একটা ভালো না। বিপিসি কিন্তু সব সময় তেলের দাম বাড়ায় কিন্তু সহজে কমায় না। তাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে, তাদের অপারেশনাল কস্ট কমিয়ে নিয়ে আসতে হবে। এই জায়গাগুলো কিন্তু বিপিসিকে অ্যাড্রেস করতে হবে। এটা যদি লাভজনক প্রতিষ্ঠান হয়, এফিসিয়েন্সি দিয়ে লাভ করতে হবে। এটা কিন্তু এই জনগণকে সাফার করে কিন্তু লাভ করার কোনো রাস্তা নাই। এটা জনগণের পয়সায় অপারেট হয় এবং জনগণের পয়সা দিয়ে সব ধরনের জ্বালানি কেনা হয়। ফলে মনে রাখতে হবে, যখন দাম বাড়ে তখন যদি বাড়াতে পারেন আপনারা, দাম কমলে এটা কমাতেও হবে। আচ্ছা, জ্বালানি সংকটের সঙ্গে আরেকটা বিষয় আমরা দেখছি যে ইতিমধ্যে তো গরম চলে এসেছে, তার একটি প্রভাব হতে পারে। একই সঙ্গে জ্বালানি সংকটে একটি প্রভাব হতে পারে। ঢাকা সহ ঢাকার আশেপাশে কিংবা ঢাকার বাইরে কিন্তু ব্যাপক একটি লোডশেডিং শুরু হয়েছে। এই লোডশেডিং যদি এই জ্বালানি পরিস্থিতি দিয়ে এভাবে চলতে থাকে, লোডশেডিং আসলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে? আমি আপনাকে বলি যে এই লোডের প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। আপনি যদি পাওয়ারটা দেখেন, পাওয়ার জেনারেশন অ্যান্ড কনজামশনস, এই দুটার ভিতরে দেখলে আপনি দেখবেন যে রাত 12টার সময় 1টার সময় একটা অফুরন্ত পাওয়ার ডিমান্ড আসছে, জেনারেশনও হচ্ছে 13,000, 13,500, 14,000 মেগাওয়াট জেনারেশন হচ্ছে। এই পাওয়ার কোথায় যাচ্ছে? এই পাওয়ারে কিন্তু বিদ্যুৎ কি এই যে আমাদের দেশে যে পরিমাণ ইলেকট্রিক গাড়ি আসছে, গাড়ি মানে কি, বিশেষ করে রিক্সা, এই রিক্সাগুলোর যে ব্যাটারিগুলো যে চার্জ হচ্ছে, এই চার্জগুলো ইনএফিশিয়েন্ট ব্যাটারি। এই ব্যাটারিগুলো যে চার্জ হচ্ছে, এই চার্জগুলো এই বিদ্যুৎটা খেয়ে ফেলছে। এর জন্য অনেক এক্সপেন্সিভ তেল এবং গ্যাস ব্যবহার করতে হচ্ছে। এটা সরকার কিন্তু ইমিডিয়েটলি দেখতে হবে যে এই পাওয়ারের বিল সরকার পাচ্ছে কিনা, না এটা চুরি হয়ে যাচ্ছে। আপনার দিনের বেলা আমরা ফ্যাক্টরি চালাই, দিনের বেলা ফ্যাক্টরিতে অন অ্যান অ্যাভারেজ ধরেন 10 ঘন্টা ফ্যাক্টরির ভিতর 5 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটাইজ করতেই হবে। এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ যেটা যাদের উপরে আমাদের অনেক বেশি নির্ভরশীলতা রয়ে গেছে, যারা ফরেন কারেন্সি আর্নার, যারা আমাদেরকে বৈদেশিক মুদ্রা এবং কর্মসংস্থানটাকে অ্যাড্রেস করতে পেরেছেন। ফলে এদেরকে যাতে লোডশেডিং না করা হয়, এদেরকে প্রায়োরিটাইজভাবে তাদেরকে বিদ্যুৎ সরবরাহ যাতে করা হয় এবং কোয়ালিটি বিদ্যুৎ। আপনার ইদানিং কিন্তু আরেকটা জিনিস অ্যাডেড হয়েছে, শুধু বিদ্যুৎ সরবরাহ না, সরবরাহের সাথে কোয়ালিটি বিদ্যুৎ আসছে না আসাতে অনেক অটোমেটেড ইকুইপমেন্টস, পিএলসি কন্ট্রোল ইকুইপমেন্টস কিংবা
এআই অপারেটেড ইকুইপমেন্টসও চলে আসছে, ফলে এই জায়গাগুলোতে কিন্তু অপারেশনাল হচ্ছে না, এর ডেটা মিস করছি আমরা। এই জায়গাগুলো যদি অ্যাড্রেস করতে চাই তাহলে কোয়ালিটি বিদ্যুৎ কিন্তু সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে, কারণ সরকার এই ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনটা কন্ট্রোল করে। জেনারেশনে প্রাইভেট সেক্টর অনেকটা কন্ট্রিবিউট করে, কিন্তু সরকার কিন্তু একক হাতে আরইবি, পিডিবি, দেসা, ডেসকো, ডিপিডিসি যাকেই বলেন না কেন, পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থাটাই সরকার পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু সরকারের হাতে। এবার একটু এলপিজি প্রসঙ্গে আসতে চাই। সাম্প্রতিক সময় আপনি বিষয়টা ভালো করেই জানেন যে দু দফায় প্রায় 1 মাসের মধ্যে 18 দিনের মধ্যে 2 দফায় এলপিজির দাম বাড়ানো হলো গ্রাহক পর্যায়ে প্রায় 600 টাকার মতো। এরপরও দেখা যাচ্ছে যে সরকার যে নির্ধারিত দাম নির্ধারণ করেছে তার চেয়ে অনেক বেশি দামে কিন্তু মাঠ পর্যায়ে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে। সেখান থেকে কিন্তু অভিযোগের তীরগুলো কিন্তু কোম্পানির দিকেই। আপনাদের ব্যাখ্যা কী থাকবে? আসলে এটা নিয়ে আমি অনেকবার অনেক প্ল্যাটফর্মে এই ব্যাপারে কথা বলেছি, যেটা হচ্ছে যে এলপিজি আজকে যে নিশ্চিত সরবরাহ রেখেছে এলপিজি যারা লাইসেন্সি, 28 জন এলপিজি লাইসেন্সি আছে। এই 28 জন লাইসেন্সির ভিতরে 5 থেকে 6 জন নিয়মিতই আমদানি করতে পারছেন, বাকিরা বৈশ্বিক কারণে কিংবা স্থানীয় কোনো কারণে তারা ইম্পোর্ট করতে পারছেন না। কিন্তু এই 6 জনই কিন্তু সরবরাহ নিশ্চিত রেখেছেন। কিভাবে নিশ্চিত রেখেছেন আমি আপনাকে বলি, অন অ্যান অ্যাভারেজ গত বছর এই সময় 1,30,000 থেকে 1,40,000 টন আমাদের দেশে কনজামশন ছিল পার মান্থ। এখন গত মাসে এসছে 1,77,000 টন, মার্চ মাসে এসছে। এপ্রিলে আপনার ন্যূনপক্ষে 1,70,000 থেকে 1,80,000 টন আসবে। সরবরাহ কোনো জায়গায় ব্যাঘাত ঘটে নাই। এগুলো আসছে কোথা থেকে? শুধু আর্জেন্টিনা থেকে। আপনার কস্টিংটা বেড়ে গেল, কস্টিং বাড়ছে, কিন্তু এটা সমন্বয় করছেন বিআরসি প্রতি সবসময় সমন্বয় করছেন। তাহলে সমস্যাটা কোথায়? সরবরাহের সমস্যা নাই, প্রাইসিংও ঠিক অনেকটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছেন বিআরসি। এটা যখন ডিলার পয়েন্টে যাচ্ছে তখনও প্রাইসিং কিন্তু আন্ডার প্রাইসে, মানে এমনও আছে যে বিআরসি যে প্রাইসটা নির্ধারণ করে দিয়েছেন 1940 টাকা, তার চেয়ে অনেক কম প্রাইসে যারা বটলার তারা দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ ওনার আর স্টোরেজ ফ্যাসিলিটিস নাই। এরপরে যে শিপটা আসবে, এই শিপটাকে প্লেসমেন্ট করতে হলে, এই শিপের থেকে কার্গো নামাতে হলে তাকে এই এলপিজি যেটা আছে এটা বাজারে দিয়ে দিতে হবে, তখন সে আন্ডারকাট প্রাইসেই দিয়ে দিচ্ছে। কিন্তু এটা রিটেল পয়েন্টে যখন যাচ্ছে তখন এর দামটা বেড়ে যাচ্ছে। এখানে একটা বাজারে কারসাজি আছে যেখানে এই লাইসেন্সিরা ইনভলভ না। তাহলে কারা? এটা সরকারকে বের করতে হবে। সরকারকে অনেক বেশি এখানে আপনাকে ল এনফোর্স করতে হবে, পুলিশিং করতে হবে, করে জায়গাটাকে আপনার বাজারের ভোক্তা যাতে ন্যায্য মূল্যের জিনিসটা পায় সেটাকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু আমরা এই বিষয়ে যখন নিউজ করতে মাঠ পর্যায়ে গেলাম তখন আমাদের সঙ্গে যারা ডিলার পয়েন্ট রয়েছে, ডিলার পয়েন্ট থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছিল এর আগে যখন 1728 টাকা নির্ধারণ করা হয়েছিল যে খুচরা পর্যায়ে বিক্রি করবে, তারা আমাদেরকে দেখিয়েছিল প্রায় 1800 টাকা দরেও কিন্তু কোম্পানিগুলোর কাছ থেকে তারা এলপিজি কিনছে, এমন কিন্তু তারা ডিউ লেটার আমাদেরকে দেখিয়েছে। সেই জায়গাটা অনেক কোম্পানি কিন্তু এমন প্রাইস যদি দিয়ে থাকে মাঠ পর্যায়ে, তো সেটা স্বাভাবিকভাবেই 2000 টাকা উপরে চলে যাবে। তো সে জায়গা থেকে তো কিছুটা দায় কি আপনাদের ছিল কিনা কিংবা আছে কিনা? এটা আমি বলবো যে যারা লাইসেন্সি তাদের একটা কমিটমেন্ট আছে, লাইসেন্সিদের হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টস আছে। তারা কোনোভাবেই চায় না যে কোনো না কোনোভাবে সরকার একটা লাইসেন্স ক্যান্সেল করুক। ফলে তারা তাদের মূল্য যে নির্ধারিত মূল্য আছে তাই সেই মূল্যের উপরে কোনোভাবেই বিক্রি করবে না। যদি বিক্রি করে, আর এটা যদি প্রমাণ সহকারে আমাদের লোয়াবকে যদি জানানো যায়, তাহলে আমাদের লোয়াব এই লাইসেন্সের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকারকেও রিকমেন্ড করবে যাতে সরকারের ব্যবস্থা গ্রহণ করে। কোনো জায়গায় কোনো লোয়াবের মেম্বার 1 টাকা বেশি দামে বিক্রি করছে না, বিক্রি হচ্ছে একদম ভোক্তা পর্যায়ে, রিটেইল পয়েন্টে। এখানেও কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কি? এই রিটেইলারের কিন্তু ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে, এই রিটেইলারের কিন্তু অপারেশনাল কস্ট বেড়ে গেছে, জীবনমানের কস্ট বেড়ে গেছে। ফলে এই জায়গাগুলো কিন্তু এখনও অ্যাড্রেসড হয় নাই। না হওয়াতে ওই রিটেইলার কিন্তু অনেক রিটেইলার উচ্চ মূল্যে বিক্রি করছে। এই জায়গাটা কিন্তু এখন আপাতত বর্তমানে এই ক্রাইসিস মোমেন্টে এটা করা উচিত না। আমি বলবো লাইসেন্সিরা যদি না করে তাহলে কেন রিটেইলাররা করবে? সুযোগ সন্ধানী লোক তো আছেই, এই সুযোগটাকে জনগণকেই প্রতিহত করতে হবে এবং এটা সরকারের দায়িত্ব। সরকার যাতে এই জিনিসটাকে দেখেন এবং এটার ব্যাপারে পুলিশিংয়ের কার্য ওনারাই হাতে নেন।
আমরা আশা করব সব পর্যায়ে সবাই দায়িত্বশীল আচরণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে জ্বালানি সংকটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আর বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন লোয়াবের সহ সভাপতি হুমায়ুন রশীদ।